ফ্রেজ ইডিয়ম হচ্ছে এমন এক শব্দগুচ্ছ যা বাক্যে পদ হিসেবে ব্যবহৃত হয়। আর ক্লোজ এমন এক শব্দগুচ্ছ যেটা বাক্য হিসেবে ব্যবহৃত হতে পারে। অর্থাৎ ক্লোজড হচ্ছে একটা বাক্য, সহজ কথায়। তো ক্লোজের আলোচনা আজকে না, আমরা ক্লোজের আলোচনা পরবর্তীতে করব। আমরা ফ্রেজ অ্যান্ড ইডিয়মের আলোচনাটা একটু শেষ করে নিই। ফ্রেজ এবং ইডিয়মের মধ্যে পার্থক্যটা কি খেয়াল করুন। প্রথম কথা হচ্ছে ফ্রেজ। এই ফ্রেজটা একটু দেখব। ফ্রেজ, এই ফ্রেজটার মানে কি এটা একটু আমাদের বুঝতে হবে। ফ্রেজ এর মানে হচ্ছে এটা আক্ষরিক অর্থ দেবে। আক্ষরিক, আক্ষরিক, আক্ষরিক অর্থ প্রদান করে। আর আক্ষরিক অর্থ প্রদান করে। আর ইডিয়মের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে ইডিয়ম, এই ইডিয়মটা একটু ভিন্ন টাইপের। এইটা কিরকম সেইটা আমি দেখাচ্ছি। ইডিয়মটা হচ্ছে ভাইয়া যে এটা যে অর্থটা দেবে সেটা হচ্ছে রূপক অর্থ। রূপক অর্থ প্রদান করে। প্রদান করে। রূপক অর্থ প্রদান করে। এখন এই রূপক অর্থ, আক্ষরিক অর্থ এটার চূড়াহাত করতে হবে একটা। এর ফয়সালা দিতে হবে। এর ফয়সালাটা আগে দিয়ে নেই। এরপর পরবর্তী ব্যাপারে আলোচনা হবে ইনশাআল্লাহ। দেখুন তাহলে আমরা যদি বলি এইখানে কিছু ইডিয়ম আছে, কিছু ফ্রেজ আছে, এটা একটু দেখে তারপর আমি আপনাদের কাছে বিষয়টি উপস্থাপন করতে। যেমন লক্ষ্য করুন এখানে বলা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ব্লু, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানেটা কি? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর মানে হচ্ছে লিখিতভাবে। বাট ওয়ান ফাইন মর্নিং এটার মানে হচ্ছে মানে গর্জিয়াস মর্নিং অথবা একটি সুন্দর সকাল। বাংলায় যদি আমি লিখি তাহলে কি দাঁড়াবে? একটি সুন্দর সকাল। সুন্দর সকাল। কারণ আপনারা আমাকে একটু বলেন এইখানে কোনটায় তার আক্ষরিক অর্থ প্রাধান্য পেয়েছে আর কোনটায় তার রূপক অর্থ প্রাধান্য পেয়েছে। ইন রাইটিং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর মানে হচ্ছে এটাকে যদি বাংলায় করি তাহলে এটার মানে হচ্ছে লিখিত ভাবে। লিখিত ভাবে আপনাদের কাছে কমেন্ট চাইবো যে কোনটায় আক্ষরিক অর্থ প্রাধান্য পেল আর কোনটায় আলাদা একটা অর্থ তৈরি হলো। ইডিয়মটাকে আরো সুন্দরভাবে বললে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা বাগধারা। দ্রুত বলেন দেখি কোনটা। অন ফাইন মর্নিং এটা হচ্ছে আক্ষরিক অর্থ। তার মানে এটা নিশ্চিতভাবে একটা ফ্রেজ। আর এরপরে খেয়াল করুন যেটি আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা কিন্তু লিখিতভাবে বোঝাচ্ছে, এটা রূপক অর্থ দিচ্ছে। ব্ল্যাক এটা হচ্ছে কালো কালির কথা বলা হচ্ছে, আর হোয়াইট মানে হচ্ছে সাদা কাগজ। এই দুটো রূপক অর্থে ব্যবহৃত হয়েছে, এই জন্য এইটাকে বলে ইডিয়ম। বাংলায় আমরা ইডিয়মকে বলি বাগধারা। ইডিয়মকে কি বলি? এটাকে বলি বাগধারা। মনে থাকবে? বাগধারা। আচ্ছা, বাগধরা না আবার এটা হচ্ছে বাগধারা। আচ্ছা, এরপর আমরা আরো অনেক পাবো, এগুলো নিয়ে আলোচনা করবো না। যে রান শর্ট, ইন দ্য লং রান, ক্যাটস অ্যান্ড ডগস, আউট অফ অর্ডার, ইট আপ, কাট অফ, ক্রোকোডাইল টিয়ার্স, হ্যাঁ, কুমিরের কান্না, এইসব হচ্ছে কি এগুলো সবই হচ্ছে এগুলো ইডিয়ম। সবই হচ্ছে ইডিয়ম। সব ইডিয়ম, কারণ এগুলো একটাও কি দেবে না, এটা আক্ষরিক অর্থ প্রদান করবে না। সবই কি প্রদান করবে? এগুলো সবই রূপক অর্থ প্রদান করবে। রূপক অর্থ। তাহলে আমরা এটা সংক্ষেপে লিখে রাখি। লিখে রাখলে হয়তো বিষয়টি আরো ভালো হবে। ইডিয়ম মানে হচ্ছে বাগধারা। বাঘ, বাগধারা। বাঘ ছোটবেলায় পড়তাম বাঘ ধরা। আমাকে একটু জানাবেন ফ্রেজ এবং ইডিয়মস এই দুটো বিষয় আপনাদের কাছে বিষয়টি সুস্পষ্ট হইল কিনা। ফ্রেজ কোনটা আর ইডিয়ম কোনটা এটা ধরতে পারবেন কিনা। ফ্রেজ কোনটা আর ইডিয়ম কোনটা এইটা ধরতে পারবেন কিনা, এটা একটু আমাকে বলেন। জাস্ট 30 সেকেন্ডে কমেন্টে জানান।
ওকে, এইবারে আমি একটু ফ্রেজ এবং ক্লোজ এই দিকটায় যাব। ফ্রেজ এবং ক্লোজ এই দিকটায় যাব, এই দুটো বিষয় একটু ক্লিয়ার করব। আর ফ্রেজ হচ্ছে শব্দ সমষ্টি যার কখনো সাবজেক্ট বা ফাইনাল ভার্ব থাকে না, ইহা বাক্যে পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে। দুটো উদাহরণ একটু দেখাই নি, তাহলে এটা ক্লিয়ার হবে। He is a man of letters. Is a man of letters. খেয়াল করেন, I bought অথবা লিখলাম I know where he lives. আচ্ছা, এইখানে একটু খুব ভালো করে দেখেন, দুটো শব্দগুচ্ছ। এ ম্যান অফ লেটার্স এটাও একটা শব্দগুচ্ছ, আবার ওয়ার হি লিভস এটাও শব্দগুচ্ছ। কোনটা বাক্য হইতে পারে? এই দুটোর মধ্যে কোনটাকে আপনি বাক্য হিসেবে ব্যবহার করতে পারবেন? যেটাকে বাক্য হিসেবে ব্যবহার করতে পারবেন সেইটাই কিন্তু ক্লজ, আর যেটাকে বাক্য হিসেবে ব্যবহার করতে পারবেন না সেটা হচ্ছে ফ্রেজ। He is a man of letters. I know where he lives. নিশ্চিতভাবে আই হোপ বুঝতে পেরেছেন যে এই যে এটা হচ্ছে একটা ফ্রেজ। ফ্রেজ আর নিচের যেটা আছে CLAUSE ক্লজ, দুটো ভিন্ন ভিন্ন। আমি আজকে আপনাদের একটু একটা শর্টকাট বলে দিই। শর্টকাটটা বলে দিই এইভাবে, তাহলে আপনারা আজীবন এটা মনে রাখতে পারবেন ফ্রেজের বিষয়টা। আজকে এই একটা লাইন যথেষ্ট, একটা লাইন। এটা কি? PHRAPH ফ্রেজ হচ্ছে একাধিক শব্দ দ্বারা গঠিত পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচ। শুধু এইটুক মাথায় রাখবেন, আজীবন আপনার জন্য এটা 100% এটা ক্লিয়ার হয়ে গেল। জীবনে আর ভুল হবে না, কিন্তু এই লাইনটা আপনি মাথায় রাখেন। আমি বলছি তো, একেবারে স্মরণকালের মধ্যে সবচেয়ে সহজ ক্লাস এটা। ফ্রেজ হচ্ছে একাধিক শব্দ দ্বারা গঠিত পার্টস অফ স্পিচ। এখন প্রমাণটা কি? প্রমাণটা আমি আপনাদের দেখাই। প্রমাণটা আমি আপনাদের দেখাচ্ছি। যেমন এখানে এ ম্যান অফ লেটার্স, খেয়াল করেন, এ অথবা আমি অন্য একটা দেখাই, একটা প্রেপোজিশন দেখাই। প্রেপোজিশন যেমন ইন একটা প্রেপোজিশন, ইন এটা কিন্তু একটা প্রেপোজিশন। বাট যদি আপনি এরকম পান ইন ফ্রন্ট অফ, তাহলে এইটা ভাই প্রেপোজিশন নিঃসন্দেহে, বাট এই যে ইন ফ্রন্ট অফ এটা প্রেপোজিশনাল ফ্রেজ। আবার খেয়াল করেন, আমি বললাম অ্যান্ড, এটা একটা কনজাংশন। বাট যদি বলি অ্যাজ ওয়েল অ্যাজ, এটা হচ্ছে কনজাংশনাল ফ্রেজ। বেসিক পার্থক্য এইটাই, আর কিচ্ছু না। এইটাই হচ্ছে পার্থক্য। ফ্রেজ হচ্ছে একাধিক শব্দ দ্বারা গঠিত পার্টস অফ স্পিচ। আমরা পার্টস অফ স্পিচকে ওয়ান ওয়ার্ডে দেখতে প্রস্তুত, যেমন ইন প্রেপোজিশন, বাট ইন ফ্রন্ট অফ এটা কিন্তু প্রেপোজিশন না, এটা হচ্ছে ইন ফ্রন্ট অফ প্রেপোজিশনাল ফ্রেজ। অ্যান্ড একটা কনজাংশন, বাট অ্যাজ ওয়েল অ্যাজ এটা কিন্তু কনজাংশনাল ফ্রেজ। বা এর চাইতে
সহজ কনসেপ্ট আমার ব্যক্তিগতভাবে জানা নাই। আমাকে একটু বলবেন যে এই কনসেপ্টটি আপনাদের কাছে একেবারে স্পষ্ট কিনা। বড় সাইজের পার্টস অফ স্পিচ, বড় সাইজের পার্টস অফ স্পিচ, আর কিচ্ছু না, কিচ্ছু নাই এখানে, বড় সাইজের পার্টস অফ স্পিচ। সবাই একটু থামস আপ দেবেন, হয়ে গেলে থামস আপ দেবেন। যারা এখানে ইয়ং আছেন আপনারা সামনে নেতৃত্ব দেবেন, দেশকে পড়াবেন, সবসময় চেষ্টা করবেন একটু এক্সেপশনালি বিষয়টাকে হ্যান্ডেল করার। আমরা আজীবন পড়াতে পারবো না, আমি চাচ্ছি যে কিছু শিক্ষক যেন তৈরি করে যেতে পারি। কনসেপ্ট ক্লিয়ার আর নট? ডান, গুড। তাহলে আমরা সামনে যাই। এবার শুনুন কাইন্ডস অফ ফ্রেজ, কাইন্ডস অফ ফ্রেজ, ফ্রেজ, কাইন্ডস অফ ফ্রেজ, এইটা আমরা একটু আলোচনায় ফিরবো। ফ্রেজটা আপনারা শুধু একটা জিনিস চিন্তা করেন যে কখনোই কখনোই যেটা ঘটবে না, কখনোই একটা পার্টস অফ স্পিচ কখনো সে ফ্রেজ আকারে বসে না, সেই পার্টস অফ স্পিচের নাম হচ্ছে প্রোনাউন। কারণ প্রোনাউন জীবনে বড় হবে না, ওর বড় হওয়ার জীবনে কোনো চান্স নাই। নাউন বড় হইতে পারে, ভার্ব বড় হইতে পারে, অ্যাডজেক্টিভ বড় হয়, হুম, আবার হচ্ছে আপনার অ্যাডভার্ব বড় হয়, প্রেপোজিশনাল ফ্রেজ আছে সেটাও বড় হবে, কনজাংশন বড় হবে, ইন্টারজেকশনাল ফ্রেজ বড় হবে, কিন্তু যেটা বড় হবে না সেটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউনের জন্য সমবেদনা। এই প্রোনাউনের জন্য সমবেদনা জানিয়ে আমরা নাউন ফ্রেজটা শুরু করি। নাউন ফ্রেজ বলতে আপনি শুধু বুঝবেন নাউনটা সাইজটা বড় হয়ে গেছে, এর বাইরে আর কিছু নাই। নাউনের সাইজটা কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। নাউন যে কাজ করে নাউন ফ্রেজ একেবারে সেম কাজ করে। চলুন তাহলে আমরা দেখি যে নাউন ফ্রেজ এটার পজিশন কোথায় কোথায়। পজিশন অফ নাউন, ওই পজিশন অফ নাউন ফ্রেজ ঘুরে ফিরে সেম কাহিনী। সাবজেক্টের জায়গায়, অবজেক্টের জায়গায়, কমপ্লিমেন্ট হিসাবে, অ্যাপোজিশন হিসাবে, আর হচ্ছে অ্যাডজেক্টিভের পর। বুঝতে পেরেছেন? এই কটা জিনিস মনে রাখা যাবে কিনা দেখেন তো সবাই, এই কটা জিনিস মনে রাখা যাবে কিনা? সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাপোজিশন, আর হচ্ছে অ্যাডজেক্টিভের পর। অ্যাডজেক্টিভের পর নাউন থাকে, এটা আমরা আজীবনই জানি যে অ্যাডজেক্টিভের পর নাউন থাকে। নাউনটা বড় হয়ে গেলে নাউন ফ্রেজ থাকে। ঘুরে ফিরে কথা ওই সেম, ঘুরে ফিরে কথা কিন্তু সেম, কথা কিন্তু নতুন কিছু নাই। কমেন্ট করুন এটা এটা মনে রাখতে পারবেন কিনা। অ্যাপোজিশনকে ইনশাল্লাহ আলোচনা করব। ডান। চলো তাহলে আমরা দেখি প্রথমত বাক্যের সাবজেক্ট। সাবজেক্ট, সাবজেক্ট হিসেবে, সাবজেক্ট হিসেবে কোথায় থাকবে? ভার্বের বাম পাশে। সাবজেক্ট হিসেবে কোথায়, এটা একটু কোথায় থাকবে সাবজেক্ট হিসেবে? এটা হচ্ছে ভার্বের বাম পাশে, যে কোনো ভার্বের বাম পাশে। তাহলে ভার্বের বাম পাশের যে ফ্রেজটা, এটাকে নিয়ে আমাদের অবশ্যই চিন্তা করতে হবে এটা কোন ফ্রেজ। ভার্বের বাম পাশে, সকল ভার্বের বাম পাশে। দেখুন এই যে দ্য কুইক ব্রাউন ফক্স, এটা ভার্বের বাম পাশে। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, ভার্বের বাম পাশে। এই দেখুন ইজেড কোয়ালিফাইং দ্য টেস্ট, রিকোয়ার্স ভার্বের সাথে লেগে আছে, ভার্বের বাম পাশে। কত আমরা পাচ্ছি, এই যে দেখুন এসবগুলো হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট,
সাবজেক্ট সাবজেক্ট। এই সাবজেক্টের জায়গায় যে ফ্রেজটা আসবে সেটাই হচ্ছে নাউন ফ্রেজ। এখন দেখুন আমরা একটা জায়গায়, এটা খুব চমৎকার একটা টেকনিক, এটাকে ইট দ্বারা রিপ্লেস করতে পারবেন। দেখেন তো ইট দ্বারা রিপ্লেস হয় কিনা। নিশ্চিতভাবে এটাকে ইট দ্বারা রিপ্লেস করা যাবে। দেখুন আমরা বলতে পারি ইট জাম্পড ওভার দ্য লেজি ডগ, ইট উইন্স দ্য রেস। আর বলতে পারি, এখানে বলতে পারি এরকমটা, ইট ইজ নট ইজি। টু রাইট ওয়েল, হ্যাঁ টু রাইট ওয়েল আমরা কি বলতে পারি, ইট রিকোয়ার্স প্র্যাকটিস। হ্যাঁ আবার দেখুন দ্য মেকিং অফ ডল, এখানে আমরা বলতে পারি ইট ইজ অ্যান ইন্টারেস্টিং জব। সাবজেক্টের জায়গায় নাউন থাকুক অথবা নাউন ফ্রেজ থাকুক অথবা নাউন ক্লজ থাকুক, যাই থাকুক, সেটাকে ইট দ্বারা রিপ্লেস করা যাবে। এই প্রত্যেকটিকে ইট দ্বারা রিপ্লেস করা গেল কি গেল না জানাবেন। এই প্রত্যেকটিকে ইট দ্বারা রিপ্লেস করা গেল কি গেল না এটা একটু জানাবেন। এরপরে আমরা সামনে আগাবো। ক্লিয়ার? গুড গুড গুড। তাহলে সাবজেক্টের জায়গায় যখন আমরা নাউন ফ্রেজটা পাবো তখন অবশ্যই অবশ্যই সেটাকে কি দেখব, ইট দ্বারা রিপ্লেস করা যায়। মূল কথা হচ্ছে ভার্বের বাম পাশের যে ফ্রেজটা আছে এটাকে ইট দ্বারা রিপ্লেস করতে পারলে ওটা নাউন ফ্রেজ। ভার্বের বাম পাশের যে ফ্রেজটা আছে এইটাকে যদি ইট দ্বারা রিপ্লেস করা যায় এটা নাউন ফ্রেজ। ক্লিয়ার? এরপর দেখুন অবজেক্ট। অবজেক্টের জায়গায়, অবজেক্ট কোথায়? ভার্বের ডান পাশে, এনজয়, লাইক, বার্নস, হ্যাঁ, ইজ ভার্বের ডান পাশে। প্লেইং ক্রিকেট, সিঙ্গিং, ইন দ্য বাথ, সামথিং টু ইট, এ ম্যান অফ লেটার্স। যদিও এ ম্যান অফ লেটার্স ইজের তার অবজেক্ট থাকে না, এটাকে আমরা বাদ দিয়ে রাখলাম। এখন দেখুন অবজেক্ট হলে সেটাকেও ইট দ্বারা রিপ্লেস করা যায়। আপনি চাইলে এখানে বলতে পারেন ইট, উই এনজয় ইট। আবার বলতে পারেন আই লাইক ইট, এটা বলতে পারেন। আবার এইখানে বলা যেতে পারে দি ম্যান ওয়ান্ট সামথিং টু ইট, মানে দি ম্যান ওয়ান্টস ইট, এটা বলা যায়। তাহলে সাবজেক্টের জায়গায় ইট দ্বারা রিপ্লেস করা যাবে, অবজেক্টের জায়গায় ইট দ্বারা রিপ্লেস করা যাবে। সাবজেক্ট অবজেক্ট ভাই ভাই এদেরকে ইট দ্বারা রিপ্লেস করা যাবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। এটাকে ইট দ্বারা রিপ্লেস করা যাবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। এইটুক নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা নয়। বুঝতে পেরেছি? এটুকু একেবারে 100% বুঝে ফেলার কথা, না বোঝার কিছু নাই। এরপরে আসেন নেক্সট স্টেপ, আমরা সাবজেক্ট পাইলাম, অবজেক্ট পাইলাম। এখন আমরা সামনে যেতে চাই। যেমন অনেকে বলছে যে অ্যাপোজিশনটা কি? অ্যাপোজিশনটা দুই কমার মাঝে যে শব্দগুচ্ছ থাকে ওইটাই হচ্ছে, দুই কমার মাঝে যে শব্দগুচ্ছ থাকে ওইটা হচ্ছে অ্যাপোজিশন। কমপ্লিমেন্টটা কি? কমপ্লিমেন্টটা হচ্ছে এমন যে সাবজেক্ট এর ইকুয়াল অথবা অবজেক্টের ইকুয়াল। যেমন এইখানে খেয়াল করেন মিস্টার রাকিব, যদি মিস্টার রাকিবকে আপনি ধরেন বাম পক্ষ, লেফট সাইড, তাহলে আমরা ভার্বের জায়গায় বসাইলাম সমান, আর এইটা বসাইলাম রাইট সাইড। দেখুন এটা ইকুয়াল কিনা। মিস্টার রাকিব ইকুয়াল এ ম্যান অফ লেটার্স, মানে একজন জ্ঞানী ব্যক্তি। মিস্টার রাকিব ইজ ওয়াইজ। এখন দেখেন যখন সাবজেক্টের ইকুয়ালে আপনি কিছু পাবেন ওটাও একটা কমপ্লিমেন্ট, আবার অবজেক্টের ইকুয়ালে যদি পান সেটাও কিন্তু কমপ্লিমেন্ট হবে। যেমন কিরকম আমি আপনাদের দেখাচ্ছি, এই যে উই মেড হিম ক্যাপ্টেইন অফ আওয়ার ক্লাস। এখন এইখানে দেখেন আমি আপনাদের দেখাচ্ছি,
এই যে উই মেড হিম ক্যাপ্টেন অফ আওয়ার ক্লাস, এই যে ক্যাপ্টেন অফ আওয়ার ক্লাস, এটা ভালো করে দেখেন। এই যে আপনি হিমটা দেখতেছেন, এই হিমটা হচ্ছে ভাই লেফট সাইড, মাঝখানটা ইকুয়াল দেন, ইকুয়াল দিয়ে এইটাকে ভাবেন রাইট সাইড, দেখবেন মিলে গেছে। অবজেক্টের ইকুয়াল যেটা সেটাও কমপ্লিমেন্ট, সাবজেক্টের ইকুয়াল যেটা সেটাও কমপ্লিমেন্ট। ডান। আর অ্যাপোজিশনটা কি? দুই কমার মাঝখানে যে শব্দগুচ্ছ থাকে সেইটাই হচ্ছে অ্যাপোজিশন। যেমন মিস্টার রাকিব এ ম্যান অফ লেটার্স ইজ মাই ব্রাদার, মিস্টার রাকিব আ ম্যান অফ লেটার্স ইজ মাই ব্রাদার। খেয়াল করছেন? দুই কমার মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাপোজিশন। এই হচ্ছে অ্যাপোজিশন, এই হচ্ছে কমপ্লিমেন্ট, এই হচ্ছে কমপ্লিমেন্ট। সবাই একটু আমাকে বলবেন ক্লিয়ার কিনা। কোনো অসুবিধা নাই। মূল ব্যাপারটা হচ্ছে অ্যাপোজিশন হোক অথবা কমপ্লিমেন্ট হোক, সবই ভাই নাউন, সবই নাউন ফ্রেজ। আর অ্যাডজেক্টিভের পরে কোনো ফ্রেজ থাকলে সেটা নাউন ফ্রেজ হয়, যেমন গ্লাড অ্যাডজেক্টিভ, নো হচ্ছে অ্যাডজেক্টিভ। এইটার পরে আমরা ফ্রেজ পাচ্ছি টু গেইন, টু নো ইউর সাকসেস, কিথ অ্যান্ড কিন ইন দিস সিটি। অ্যাডজেক্টিভের পর যেই ফ্রেজটাই পাবো সেটা হচ্ছে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজের বিষয়টা আপনারা ক্লিয়ার কিনা আমাকে জানান। নাউন ফ্রেজের বিষয়টি আপনারা ক্লিয়ার কিনা এটা একটু জানাবেন। ত্রিশ সেকেন্ড সময় নিচ্ছি, 30 সেকেন্ড সময় নিচ্ছি। অ্যাপোজিশন বাদ দিলে অর্থ অপরিবর্তিত থাকে, বাট কমপ্লিমেন্ট বাদ দেওয়া যায় না। কমপ্লিমেন্ট যদি বাদ দেন তাহলে ঝামেলা হয়ে যাবে। এরকম ঝামেলা হয়ে যাবে, বাক্যের অর্থই থাকবে না, বাক্যের অর্থ থাকবে না। বুঝতে পেরেছেন কিনা, বুঝতে পেরেছেন কিনা জানান। আর এটা আমরা শেষ করতে পারি। নাউন ফ্রেজ, এবং এই নাউন ফ্রেজের কিছু ভেজাল আছে, ভেজাল না, ভেজাল না, মূলত ভেজালও বলা যাবে না। এটা বিষয়টা একটু ক্লিয়ার করি। একটা নাউন ফ্রেজ কি কি দ্বারা শুরু হতে পারে? দেখুন, নাউন ফ্রেজ শুরু হতে পারে কি কি দ্বারা শুরু হতে পারে? নাউন ফ্রেজ এইটা আপনি শুরু হতে পারে, মনে করেন ভার্ব, ভার্ব আইএনজি ফর্ম দ্বারা শুরু হতে পারে, ভার্বের আইএনজি ফর্ম দ্বারা এটা শুরু হতে পারে। নাউন ফ্রেজ ভার্বের আইএনজি ফর্ম দ্বারা শুরু হতে পারে। আবার একটা নাউন ফ্রেজ খেয়াল করেন, এটা এরকম হতে পারে, টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটা দ্বারাও শুরু হতে পারে, এরকম হতে পারে। আবার একটা নাউন ফ্রেজ আপনি দেখবেন এভাবেও শুরু হতে পারে, এটা হচ্ছে এরকম, দি প্লাস ভার্বের আইএনজি, এরপরে হচ্ছে প্লাস অফ, এরকম হতে পারে। ঠিক আছে? আবার এগুলো ছাড়াও শুরু হতে পারে, এগুলো দিয়ে শুরু হতে পারে, আবার এগুলো ছাড়াও শুরু হতে পারে। এখন এগুলো দিয়ে শুরু হলে অসুবিধার জায়গাটা কোথায়? যদি কখনো কোনো নাউন ফ্রেজ আপনার ভার্বের আইএনজি দিয়ে শুরু হয় তাহলে ওইটাকে বলতে হয় জেরান্ট, জেরান্ট ফ্রেজ বলতে হয়। কি বলতে হয়? জেরান্ট ফ্রেজ। যদি কখনো এরকম ঘটে টু প্লাস ভার্বের বেস ফর্ম দ্বারা শুরু হয়, তাহলে এইটার একটা আলাদা নাম বলতে হয়, সেটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ, আমি আবার বলছি, এটা বলতে হয়, এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ। ক্লিয়ার? আবার আমরা যদি দেখি দি প্লাস ভার্ব আইএনজি প্লাস অফ এইটার দ্বারা শুরু হয়, তাহলে সেইটাকে বলা হয় ভার্বাল নাউন।
তাহলে এই তিনটা ভেরিয়েশন, জিরান্ড ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, ভার্বাল নাউন, এই তিনটা ভেরিয়েশন আমরা পেতে পারি। প্রথম কথা হচ্ছে যে প্রথমত তাকে নাউন ফ্রেজ হতে হবে। নাউন ফ্রেজ হওয়ার পরে সে জেরান্ড ফ্রেজ হতে পারে, ইনফিনিটিভ ফ্রেজ হতে পারে, ভার্বাল নাউন হতে পারে। যখন কোনো নাউন ফ্রেজ জেরান্ড হয় তখন সেটা ভার্বের আইএনজি দ্বারা শুরু হবে। যদি টু প্লাস ভার্বের আইএনজি দ্বারা শুরু, টু প্লাস ভার্বের বেস ফর্ম দ্বারা শুরু হয় তাহলে সেটা হয়ে যাবে ইনফিনিটিভ ফ্রেজ। আর কোনো নাউন ফ্রেজের স্ট্রাকচারটা যদি এরকম থাকে দি ভার্বের আইএনজি অফ, তাহলে সেটাকে বলবো আমরা ভার্বাল নাউন। এখন এইখানে ব্যাপারটা একটু দেখেন, ব্যাপারটা খুবই সুন্দর। যেমন এইখানে খেয়াল করেন, আমরা যদি চিন্তা করি, একটু চিন্তা আমাদের করতেই হবে, খুব ভালোভাবে খেয়াল করেন, এইটা কিন্তু কোনো ওই তিনটার মধ্যে নাই, শুধুই নাউন ফ্রেজ, শুধুই নাউন ফ্রেজ। বাট এই যে দেখেন কোয়ালিফাইং ইন দ্য টেস্ট, এটাকে কিন্তু আমরা কি বলতে পারি, এইটার আর একটা নাম আমরা দিতে পারি, সেই নামটা দিতে পারি কি জিরান্ড ফ্রেজ। আর দেখেন এইটাও কিন্তু টু রাইড ওয়েল, এটাকে আমরা কি দিতে পারি, এইটার নাম আমরা দিতে পারি, এটা একটা ইনফিনিটিভ ফ্রেজ। কোন ফ্রেজ? এটা একটা ইনফিনিটিভ ফ্রেজ। খেয়াল করছেন? আবার দেখুন এই নাউন ফ্রেজ আমরা বুঝতে পারছি ভার্বের আইএনজি দ্বারা, আমরা কি বলতে পারি, এটা হচ্ছে একটা জিরান্ড ফ্রেজ, জিরান্ড ফ্রেজ। আবার দেখুন এইটা কিন্তু কিছু দ্বারা শুরু হয় নাই, কোনো টেনশন নাই। মানে এই তিনটা টাইপের আছে, এরা ঝামেলা, কিন্তু এর বাইরে ঝামেলা নাই। এ ম্যান অফ লেটার্স, এটা শুরু হয় নাই, এটা নিয়েও ঝামেলা নাই, এটা নিয়েও ঝামেলা নাই, এটা নিয়েও ঝামেলা নাই। ঝামেলা কোনটা নিয়ে ভাই? এইটা নিয়ে। এখন এইটাকে আমার যেমন নাউন ফ্রেজ বলতে পারবো, আবার এটাকে ইনফিনিটিভ ফ্রেজও বলতে পারবো। ক্লিয়ার? আবার এইটাকে বলার সুযোগ নাই। এখন এই যে জেরান্ড ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ আর ভার্বাল নাউন ফ্রেজ, এই যে ব্যাপার স্যাপার, এটা কারো মাথা ব্যথার কারণ হইল কিনা? আমি সেভাবে উপস্থাপনের চেষ্টা করি নাই, আমি চেষ্টা করেছি দ্য মোস্ট ইজিয়েস্ট ওয়ে, হ্যাঁ, সেইভাবে চেষ্টা করেছি। এবারে জানাবেন যে এটা কোথাও কোনো ঝামেলা আছে কিনা। আপনাদের কমেন্ট কাম্য। ক্লিয়ার অর নট? আমার মনে হয় যে আর অপেক্ষা করা ঠিক হবে না, যা বোঝার হয়ে গেছে, নো প্রবলেম। এখন দেখুন এরপরে আমরা, এই গেল এটা অ্যাজেক্টিভ ফ্রেজ। অ্যাজেক্টিভ ফ্রেজ নিয়ে একটু কথা বলবো। অ্যাজেক্টিভ ফ্রেজ আমরা খুব বেশি ঝামেলায় যাব না, এটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে করবো। খেয়াল করুন, সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে করবো, এটা নিয়ে প্যাচ দিয়ে লাভ নাই, দিলে প্যাচ দিলে অনেক দেওয়া যায়। কারণ এইখানে যেটা লেখা আছে অ্যাজেক্টিভ ফ্রেজ সম্পর্কে, যেটা এখানে লেখা আছে, খেয়াল করেন, লেখা আছে নাউনের আগের ও পরের মডিফায়ার গুলো অ্যাজেক্টিভ ফ্রেজ। নাউনের আগের ও পরের মডিফায়ার গুলো অ্যাজেক্টিভ ফ্রেজ। মডিফায়ার নাউনের অবস্থা প্রকাশ করে। খুব সূক্ষ্মভাবে একটা বিষয় চিন্তা করেন, যে যদি আমরা তিনটা সূত্র মাথায় রাখি, মোট চারটা সূত্র, তিনটা সূত্র মাথায় রাখি, এটা কিন্তু হয়ে যায়। হয়ে যায় কিরকম? নাউনের পর প্রেপোজিশন দ্বারা শুরু হওয়া ফ্রেজ, নাউনের পর ভার্বের আইএনজি দ্বারা শুরু হওয়া ফ্রেজ, নাউনের পর ভিত্রি দ্বারা শুরু হওয়া ফ্রেজ। এই তিনটা লাইন কে কে আছেন আল্লাহর বান্দা মুখস্থ রাখতে পারবেন না? বলেন দেখি।
নাউনের পর প্রিপোজিশন দ্বারা শুরু হওয়া ফ্রেজ, নাউনের পর ভার্বের আইএনজি দ্বারা শুরু হওয়া ফ্রেজ, নাউনের পর ভি3 দ্বারা শুরু হওয়া ফ্রেজ। কে কে পারবেন না? না পারার মতো কাউকে আমি দেখি না, বাট তারপরে যদি কেউ বলে যে আমি পারবো না, তার জন্য স্পেশাল কিছু থাকবে। ওকে, আচ্ছা তাহলে এবার দেখেন, এর চাইতে সহজ কিছু হয় না। আমি বলে বলছি না, এর চাইতে সহজ কিছু হয় না। খেয়াল করেন, এই বাক্যে কিন্তু কোনো ফ্রেজের কোনো আমরা দেখা পাই নাই। আমরা ফ্রেজটা কি পাই? দেখুন এই যে ইন গ্রিন, এটা ফ্রেজ কিসের পর? নাউনের পর। নাউনের পর কি দ্বারা শুরু হয়েছে? প্রেপোজিশন দ্বারা শুরু হয়েছে, ভাই এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। নাউনের পর ভার্বের আইএনজি দ্বারা শুরু হয়েছে, মানে কি ভাই? কিচ্ছু বোঝার দরকার নাই, অ্যাডজেক্টিভ ফ্রেজ। এরপর নাউনের পর ভার্বের, এটা কি নাউনের পর? বলেন দেখি, এটা কি নাউনের পর? এই দুটার মধ্যে পার্থক্য কি? এটা কোন ফ্রেজ আর এটা কোন ফ্রেজ? দেখি কে বলতে পারে। এই দুটো একটু আমাকে বলেন, এই দুটো একটু আমাকে বলেন। বলে ফেলেন। ইয়েস আর নো? আচ্ছা, এইখানে খুব চমৎকার একটা কথা বলছে। এইটা কিন্তু ভাই অবজেক্ট, এটাকে ইট দ্বারা রিপ্লেস করা যায়। ইট, এটা ইট দ্বারা রিপ্লেস করা যায়। সো আমরা এটাকে বলতে পারি এটা একটা নাউন ফ্রেজ। প্রকারান্তরে এটা আবার জিরান ফ্রেজ। বাট দেখুন নাউনের পর যখন আসলো তখন সেটা কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ। সেম কাহিনী। দেখেন তো, এটা বাক্যের সাবজেক্ট ইট দ্বারা রিপ্লেস করা যায়, তো এটি একটি নাউন ফ্রেজ। আবার এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। সরি, অ্যাডজেক্টিভ ফ্রেজ কি বলি, মানে এটাকে এটা হচ্ছে এটা জিরান ফ্রেজ। বাট খেয়াল করেন, এইখানে নাউনের পর থাকার কারণে এই ফ্রেজটাকে বলতে হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। দেখেন কত, এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে কত সহজ। রাইট? এই যে দেখুন যেটা আছে, রশিদ ইজ এ ম্যান অফ ভার্সু। এ ম্যান অফ ভার্সু এইটা কোন ফ্রেজ? আর অফ ভার্সু এইটা কোন ফ্রেজ? বলেন দেখি। ক্লিয়ার করি।
গুড। প্রথম যেটা আছে এটা নাউন ফ্রেজ, এটা হচ্ছে নাউন ফ্রেজ কি হিসাবে, ওই যে কমপ্লিমেন্ট, বাট এটা যখন নাউনের পর চলে আসছে তার মানে এটা কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ। এইটুক বুঝতে পেরেছেন কে কে আমাকে একটু বলবেন। ডান, এইটা আমরা শেষ করলাম। এখানে একটু কথা বলে রাখি, আমরা এই অ্যাডজেক্টিভ ফ্রেজের মধ্যে আবার কিছু ফ্রেজ পাই, পার্টিসিপল ফ্রেজ, পাস্ট পার্টিসিপল আর হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, এটা পেয়ে থাকি। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা মানে কি, অ্যাডজেক্টিভ ফ্রেজটা ভার্বের আইএনজি দ্বারা শুরু হবে, আর পাস্ট পার্টিসিপল ফ্রেজ অ্যাডজেক্টিভ ফ্রেজটা বিপিবি দ্বারা শুরু হবে। আর পারফেক্ট পার্টিসিপল এটা হচ্ছে একটা স্ট্রাকচার হ্যাভিং প্লাস বিপি। ওই নাউন ফ্রেজের মতোই, নাউন ফ্রেজের মধ্যে জিরান্ড, ইনফিনিটিভ, ভার্বাল নাউন, আবার অ্যাডজেক্টিভের মধ্যে এই পার্টিসিপল ফ্রেজগুলো আছে, যেমন খেয়াল করেন এইখানটা যদি আমরা একটু বিবেচনা করি, দেখুন এই নাউনের পরে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, কোনো সন্দেহ নাই, বাট এটা যেমন অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটাও এটা সত্য অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটার সাথে তো আরেকটা সত্য, এটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। আবার দেখুন এইটা কোন ফ্রেজ বলেন দেখি, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। আই হ্যাভ মেড এ বোট, মেড এ বোট নাউনের পর এটা ফ্রেজ শুরু হচ্ছে ভার্বের পার্টিসিপল রূপ দ্বারা। সো এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ সত্য, সাথে সাথে এটা একটা পাস্ট পার্টিসিপল ফ্রেজ, এটাও সত্য, যেহেতু ভার্বের থার্ড ফর্ম দ্বারা শুরু হয়েছে। আর এরপরে যেটা আছে সেটা একটু খেয়াল করবেন, এরপরে আমরা যেটা পাচ্ছি হ্যাভিং প্লাস ভি3, এটা বলার কোনো দরকার নাই, এটা অ্যাডজেক্টিভ হবে না, এটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। তাহলে আমরা নাউন অ্যাডজেক্টিভ এটা করে ফেললাম, এটা হয়ে গেল, এটা জটিল কোনো আলোচনা না। এই যে সিটিং, সিটিং বাই দ্য রিভার, এটা কিন্তু বাক্যের সাবজেক্ট, আপনি চাইলেই এটাকে ইট দ্বারা রিপ্লেস করতে পারেন, ইট, তার মানে ইট ইজ ডেঞ্জারাস, নিঃসন্দেহে এটি বাক্যের সাবজেক্ট, এটা নাউন ফ্রেজ, যেহেতু ভার্বের আইনজি দ্বারা শুরু হয়েছে এটা জিরান্ট ফ্রেজ। নাউন কি জিরান্ট এরকম আসলে ওভাবে থাকে না, যে কোনো একটাই থাকে, ফাংশনালি এটা নাউন ফ্রেজ, আর এর বাইরে আমরা অন্যভাবে চিন্তা করলে এটা জিরান্ট ফ্রেজ হয়, এটা ভিন্ন ব্যাপার। জাস্ট আমি আপনাদের যতটুকু বলতে চাইছি আপনারা এই বিষয়টা বুঝছেন কিনা এইটা একটু আমাকে কনফার্ম করেন। ক্লিয়ার অর নট? জানান। 100% ক্লিয়ার। তাহলে এটা আমরা শেষ করলাম, নাউন অ্যাডজেক্টিভ উভয় শেষ, আমরা এটা নিয়ে আর কথা বলতে চাই না। ভার্বাল ফ্রেজ মানেটা কি? ভার্বাল ফ্রেজ মানে হচ্ছে আপনি শুধু এই কথাটুকুই আমার লিখে রাখেন, ভার্বাল ফ্রেজ দুইটা কথা লিখে রাখেন, বড় সাইজের ভার, বড় সাইজের ভার, অথবা এইটা আপনি লিখতে পারেন একাধিক শব্দ দ্বারা
গঠিত। দেখেন একাধিক শব্দ দ্বারা গঠিত ভার্ব, নাম্বার 1। এরপর আরেকটা আপনি লিখতে পারেন, এটাও লেখা যায়, ভার্ব প্লাস প্রেপোজিশন। এই দুইটাই হচ্ছে মূলত ভার্বাল ফ্রেজ, এই দুইটা জিনিসই ভার্বাল ফ্রেজ। ভার্বাল ফ্রেজ। আর কিছু বলার আছে? দেখুন তাহলে আমরা কিভাবে এটা পাইলাম, একাধিক শব্দ দ্বারা গঠিত ভার্ব, এখানে এই ভার্ব প্লাস প্রেপোজিশন। এই যে একাধিক শব্দ দ্বারা গঠিত ভার্ব, অক্সিলারি প্লাস প্রেপোজিশন, একাধিক মানে অক্সিলারি প্লাস প্রেপোজিশন, এটি। এই যে কল্ড অন, প্রেপোজিশন। এইটা কি এর পড়ার কিছু আছে? নির্মল সরকার, ক্লাস তো দেখতেই হবে, ক্লাস তো দেখতেই হবে ভাই, আমি তো সবসময় বলি ক্লাস কেন দেখবেন না, ক্লাস 100% দেখতে হবে। বাট আপনার পুরনো কনসেপ্টটা, পুরনো যে জায়গায় কনসেপ্টটা ছিল সেই কনসেপ্টটা থেকে আপনি বেরিয়ে আসতে পেরেছেন কিনা, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। দ্যাটস দ্য ফ্যাক্ট। ক্লিয়ার? একাধিক শব্দ দ্বারা গঠিত ভার্ব, ঠিক আছে, এটাকে একাধিক শব্দ গঠিত ভার্ব, অথবা এভাবেও লিখতে পারি, এভাবে আমরা লিখতে পারি অক্সিলারি প্লাস প্রিন্সিপাল, প্রিন্সিপাল, অক্সিলারি প্লাস প্রিন্সিপাল ভার্ব এর সমষ্টি, এর সমষ্টি। ডান, হয়ে গেল। অর্থাৎ যেইভাবে লিখতে চাই সেটাই সম্ভব। আমরা এইটাকে ছেড়ে দিলাম, এইটাকে আমরা ছেড়ে দিলাম, ভার্বাল ফ্রেজটাকে ছেড়ে দিলাম। এরপর যেটা নিয়ে কথা হবে সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজের কাজটা কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজের কাজটা কি সেটা এখানে দেখুন। অ্যাডভার্বের যে কাজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজেরও ওই সেম কাজ, একেবারে সেম কাজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ কি কাজটা করে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ ভার্বকে মডিফাই করে এবং ভার্ব রিলেটেড কিছু প্রশ্নের উত্তর দেয়। অ্যাডভার্বিয়াল ফ্রেজ ভার্বকে মডিফাই করে এবং ভার্ব রিলেটেড কিছু প্রশ্নের উত্তর দেয়। ওকে, তাহলে আমরা কি কি প্রশ্ন, কখন, কোথায়, কিভাবে, কেন, এরপর হচ্ছে কার সাথে, কোন দিকে, কোন দিক হতে, কবে, এই যে বিষয়টা, এই বিষয়গুলো যদি আমরা সেভাবে বলতে পারি, উত্তরগুলো খুঁজে পাই, তাহলে সেটাই 100% কি হবে, অ্যাডভার্বিয়াল হয়ে যাবে। বুঝতে পেরেছি? ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা একটু সামনে যাই, একটু সামনে যাই। এই যে খেয়াল করুন, এখানে ভার্বগুলোকে একটু প্রশ্ন করি, প্রশ্ন করি, প্রশ্ন করি, প্রশ্নগুলো করলে আমরা পেয়ে যাব। অনস আপন এ টাইম দ্য লেডি লিভড দেয়ার। অনস আপন এ টাইম, এটা আসলে কিসের জবাব? এটি কিন্তু ভাই এর সাথে রিলেটেড, খেয়াল করে দেখেন, একটু খেয়াল করেন, এইটার সাথে রিলেটেড, এই লিভডের সাথে। দ্য লেডি লিভড হিয়ার, মহিলা এখানে বাস করতো, কবে বাস করতো, কবে, কবে বাস করতো, একদা, একদা, খেয়াল করেছেন, একদা বাস করতো। হি র্যান উইথ গ্রেট স্পিড,
সে দৌড়েছিল, কিভাবে দৌড়েছিল? হি ওয়ার্কড উইথ অল সিনসিয়ারিটি, সে কিভাবে কাজ করেছিল? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো অ্যাডভার্বিয়াল ফ্রেজ নিয়ে আমার মনে হয় না যে খুব বেশি আমাদের বেগ পেতে হবে। এটা, এই প্রশ্নগুলোর উত্তরই হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, একটু বলুন, একটু বলুন, এরপরে নেক্সট লেভেলে যাব। হয়ে গেছে। এবার প্রেপোজিশনাল ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজের কিছু কথা বুঝতে হবে। পিএনপি, ভুলেও বিএনপি ভাববো না, এটা হচ্ছে পিএনপি। প্রেপোজিশন নাউন প্রেপোজিশনের গঠনের ফ্রেজগুলোকে প্রেপোজিশনাল ফ্রেজ বলা যায় অথবা বলা হয়। প্রেপোজিশন নাউন প্রেপোজিশন এই গঠনের ফ্রেজগুলোকে প্রেপোজিশনাল ফ্রেজ বলা হয়। তবে ভার্বের পর প্রেপোজিশন যোগ নাউন সমান প্রেপোজিশনাল ফ্রেজ হতে পারে, এক্ষেত্রে অপশনে অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকতে পারবে না। একটু পড়ে ডান লিখুন, এইখান থেকে, এইখান থেকে জামানাটা শুরু, এই জায়গাটা দিয়ে পড়ে ডান লিখুন। বলছি পিএনপি, প্রেপোজিশন নাউন প্রেপোজিশন গঠনের ফ্রেজগুলোকে প্রেপোজিশনাল ফ্রেজ বলা হয়। তবে ভার্ব এরপর প্রেপোজিশন যোগ নাউন, ভার্বের পর প্রেপোজিশন যোগ নাউন, এটা প্রেপোজিশনাল ফ্রেজ হতে পারে, সেক্ষেত্রে অপশনে অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকতে পারবে না। অপশনে অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকতে পারবে। এর মানে বিষয়টি দাঁড়ালো কি, প্রেপোজিশন প্লাস নাউন দুটি উত্তর হতে পারে। এটি অ্যাডভার্বিয়াল ফ্রেজও হতে পারে, এটি প্রেপোজিশন ফ্রেজও হতে পারে। কারণ আমি আপনাদের সংক্ষেপে বলি, সংক্ষেপে এটা উত্তরটা করে দেই। যেমন এইখানে বলা হচ্ছে কি, ইন ফ্রন্ট অফ প্রেপোজিশনাল ফ্রেজ, কোনো সন্দেহ নাই। অ্যাট দি পয়েন্ট অফ, কোনো সন্দেহ নাই। ইন দ্য টিথ অফ, সন্দেহাতীত। অন অ্যাকাউন্ট অফ, সন্দেহাতীত। বাট যখন এখানে বলা হচ্ছে ফর দ্য বাস, প্রেপোজিশন যোগ নাউন ফর দ্য বাস, এখানে আমাদের অপশনের উপর নির্ভর করতে হচ্ছে। কিরকম ভাই? দেখুন এইখানে ফর দ্য বাস, ফর দ্য বাস, খুব ভালো করে খেয়াল করেন। প্রেপোজিশন যোগ নাউন, প্রেপোজিশন যোগ নাউন, এর মানে এটা কিন্তু আপনার অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কেমন? উই আর ওয়েটিং, উই আর ওয়েটিং, আমরা অপেক্ষা করেছিলাম। কেন অপেক্ষা করেছিলাম? ফর দ্য বাস, কেন জবাব? কোথাও অ্যাডভার্বিয়াল নাই, এক্ষেত্রে প্রেপোজিশনাল হচ্ছে উত্তর, এক্ষেত্রে প্রেপোজিশনাল হচ্ছে উত্তর। বাট খেয়াল করেন এর পরবর্তী প্রশ্ন যেটা আছে, উই আর ওয়েটিং ফর দ্য বাস, এখানে আবার দেখুন ফর দ্য বাস অ্যাডভার্বিয়াল আছে, এখানে অ্যাডভার্বিয়ালই উত্তর। এক দুইয়ের প্রশ্নের ব্যাখ্যাটা যদি বোঝেন, বাকিটা ডান হয়ে যাবে। কোনো সমস্যা, ক্লিয়ার। এরপরে দেখেন তাহলে আপনারা এইটা কি বলবেন বলেন দেখি, এই দুইটা, দেখি এই দুইটা কি বলেন। এই দুটো কি বলবেন একটু বলে ফেলেন। দ্রুত।
ওকে, থ্যাংক ইউ। অ্যাডভার্বিয়াল, এখানে কি হবে? অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্বিয়াল। উত্তর বোঝা গেছে? রাইট। এখন ভাই দেখেন কনজাংশনাল ফ্রেজের মানে কি? কনজাংশনাল ফ্রেজের মানে হচ্ছে ভাই ওই একই কথা বারবার বলতেছি, একাধিক শব্দ দ্বারা গঠিত কনজাংশনকে কনজাংশনাল ফ্রেজ বলা হয়। এই যে অ্যাজ ওয়েল অ্যাজ, এটা হচ্ছে কনজাংশনাল ফ্রেজ, বাট এই অ্যান্ড এটা হচ্ছে কনজাংশন। এক শব্দ হলে কনজাংশন, একাধিক হলে কনজাংশনাল ফ্রেজ। এই দেখুন অ্যাজ মাস অ্যাজ, কনজাংশনাল ফ্রেজ, খেয়াল করছেন? আবার দেখুন এই যে অ্যাজ কুইকলি অ্যাজ, কনজাংশনাল ফ্রেজ। তাহলে ইন্টারজেকশনাল ফ্রেজটা কি? এটা কি খুব কঠিন? কিছুই না, একেবারে হালকা পাতলা। একাধিক শব্দ দ্বারা গঠিত ইন্টারজেকশনকে ইন্টারজেকশনাল ফ্রেজ বলা হয়। ইউরেকা, এটা হচ্ছে ইন্টারজেকশন। বাট হোয়াট এ মেরাকল, এটা হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজ। মাই গুডনেস, ইন্টারজেকশনাল ফ্রেজ। ফর হেভেন্স সেক, ইন্টারজেকশনাল ফ্রেজ। এই হচ্ছে ব্যাপার।